সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু দ্য বায়োলজি ক্লাস। আজকের ক্লাসে আমরা উদ্ভিদ বিজ্ঞানের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করব। তা আলোচনার শুরুতেই দেখে নেওয়া যাক আজকের শিখন ফলগুলো। আজকের ক্লাসটি করলে তোমরা প্রজনন কি তা জানতে পারবে, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ বর্ণনা করতে পারবে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ধাপগুলো বর্ণনা করতে পারবে ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ধাপগুলো বর্ণনা করতে পারবে। তো প্রথমেই জেনে নেওয়া যাক প্রজনন কি। যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী অপত্য বংশধর তৈরি করে তাকে প্রজনন বলে। তার মানে হচ্ছে উদ্ভিদ নতুন করে নতুন উদ্ভিদ তৈরি করে, প্রাণী নতুন করে নতুন প্রাণী তৈরি করে, যে প্রক্রিয়ায় সেটাই হলো প্রজনন। তো প্রথমে আমরা দেখব উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন 3 প্রকার: যৌন জনন, অযৌন জনন ও পার্থেনোজেনেসিস। প্রথমে দেখব আমরা যৌন জনন কি। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলে। যৌন জননের জন্য উদ্ভিদে যে বিশেষ অঙ্গ তৈরি হয় তাকে বলা হয় ফুল। এবারে আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ পর্যালোচনা করব। চিত্রে তোমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ। বলা হয়ে থাকে একটি আদর্শ ফুলের অংশ হচ্ছে 5টি, যথা বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক ও পুষ্পাক্ষ। এই 5টি স্তবকের মধ্যে 2টি হলো আবশ্যকীয় স্তবক, যারা সরাসরি প্রজননে অংশ নেয়, আর তা হলো পুংস্তবক ও স্ত্রীস্তবক, আর বাকি 3টি হলো সাহায্যকারী স্তবক। এই পুংস্তবকের এক একটি অংশকে বলা হয় পুংকেশর। এই পুংকেশরের উপর অংশে যেটা পরাগধানী, সেখানে তৈরি হচ্ছে পরাগরেণু, আর তার ভেতরে তৈরি হয় পুংগ্যামেট। আর গর্ভকেশর যেটা আছে তার ভেতরের দিকের অংশে থাকে গর্ভাশয়, যে গর্ভাশয়ে স্ত্রী গ্যামেট তৈরি হয়। এবারে আমরা আলোচনা করব পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তোমরা মনে রাখবে পুং গ্যামেটোফাইট এমনই একটি অংশ যে অংশে পরাগরেণু, পরাগনালী এবং পুং গ্যামেট অবস্থান করে। তাহলে এই রকমের একটা অংশ, পরাগরেণুর মধ্যে যে পুং গ্যামেটগুলো তৈরি হচ্ছে, মানে শুক্রাণু তৈরি হচ্ছে, এই অংশটা কেমন করে ড্রয়িং করা যায় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। তাহলে এটার জন্য আমাদের যা লাগবে, একটি ফুলের পুং জনন অংশ দরকার হবে, যেটাকে বলা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকে এরকম অসংখ্য পুংকেশর থাকে এবং এই পুংকেশরে মেইনলি 2টা অংশ। উপরের দিকে যেটা থাকে এটা হচ্ছে পরাগধানী, আর যে অংশটার মধ্যে পরাগধানী থাকে তাকে বলা হয় পরাগদণ্ড। তো এই পরাগধানীর মধ্যে অসংখ্য পরাগরেণু তৈরি হয়। তোমরা অনেক ফুলে দেখবে যখন টাচ করছো তোমাদের হাতের মধ্যে এরকম হলুদ কালারের কিংবা কমলা কালারের এরকম অংশ কিন্তু লেগে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পরাগরেণুগুলো হলুদ হয়। যে অংশগুলো তোমার হাতে লেগে যায় এই অংশগুলোকেই কিন্তু পরাগরেণু বলে। তাহলে আমরা এই পরাগরেণু কেমন করে পরিস্ফুটিত হয় সেটাই কিন্তু পড়তে যাচ্ছি। তাহলে এই পরাগধানীতে তৈরি হবে পরাগরেণু। এই পরাগরেণুগুলো অত্যন্ত ছোট, মাইক্রোস্কোপিক, এগুলো খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। আমরা এখানে আলোচনার সুবিধার্থে এগুলোকে একটু বড় করে আঁকছি এবং এমন ভাবে আঁকছি, দেখো দেখে মনে হচ্ছে এই যে পরাগরেণুটা, এটা তো নরমালি গোলাকার হয়, এটা ত্রিভুজাকারও হতে পারে। এই গোলাকার পরাগরেণুর চারপাশে এরকম কাঁটাযুক্ত অংশ আছে, মানে হচ্ছে পরাগরেণুটার বাইরের দিকে এরকম অর্নামেন্টেশন থাকে। কাঁটা থাকার কারণটা বুঝতেই পারছো, কারণ এই পরাগরেণুগুলো যে একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে, গর্ভমুণ্ডে যেন এটা খুব ভালোভাবে লেগে যায়, সেটার কারণেই কিন্তু এই অর্নামেন্টেশনটা থাকে। ওকে, এইটাকে যদি প্রস্থচ্ছেদ অথবা লম্বচ্ছেদ করা হয়, মানে এটাকে যদি কাটা হয়, তাহলে এর ভেতরে নিউক্লিয়াসটা কিন্তু দেখা যাবে। তাহলে এটাকে কেটে নেওয়া যাক। তো কাটলে এটা ডায়াগ্রামটা যেমন হবে, এরকমের একটা অংশ হবে এবং তার ভেতরে একটা নিউক্লিয়াস কিন্তু দেখা যাচ্ছে। একটা পরাগরেণুর ভেতরে একটাই নিউক্লিয়াস থাকে এবং এটাকে কাটলে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে দেখো এটার 2টা ত্বক কিন্তু বের হয়ে আসলো। বাইরে থেকে আমরা এটার কয়টা ত্বক বুঝতে পারছি না, কিন্তু এটাকে যখন কাটবো 2টা ত্বক দেখা যাবে। একটা হচ্ছে অন্তত্বক, যেটাকে বলা হয় ইন্টাইন, আর একটা হচ্ছে বহিঃত্বক, যেটাকে বলা হয় এক্সাইন। তাহলে বাইরের ত্বকটা হচ্ছে এক্সাইন বা বহিঃত্বক, আর ভেতরের ত্বকটাকে বলা হয় ইন্টাইন। এবং এই পরাগরেণুর ভেতরে একটি নিউক্লিয়াস আছে, আর এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে জনন ছিদ্র। একটা পরাগরেণুতে এইরকম 20টার মতো জনন ছিদ্র থাকতে পারে।
তাহলে এইটাকে ইন্ডিকেট করব আমরা জনন ছিদ্র হিসেবে। পরবর্তীতে এই যে জনন ছিদ্রটা দেখতে পাচ্ছ, এই জনন ছিদ্রের মধ্য দিয়ে সাইটোপ্লাজমটা, পরাগরেণুর সাইটোপ্লাজমটা একটু বের হয়ে যাবে এবং এই অংশটাকে পরাগ নালিকা বলা হবে। পরের চিত্রটা দেখো, এইভাবে একটু অংশ বের হয়ে যাবে। যে অংশটা বের হলো একটা নালিকা, এটাকে পোলেন টিউব বা পরাগ নালিকা বলে। আর এই পরাগ নালিকার মধ্যেই এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, পরাগরেণুর নিউক্লিয়াস, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হবে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হলে একটা কোষ থেকে দুইটা কোষ, তার মানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। এবং এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা বড় নিউক্লিয়াস এটা সামনের দিকে থাকবে এবং যেটা ছোট নিউক্লিয়াস এটা পেছনের দিকে থাকবে। আমরা অপেক্ষাকৃত বড় একটা নিউক্লিয়াস এঁকেছি এবং তার পেছনে একটা ছোট এঁকেছি। যেটা বড় নিউক্লিয়াস এটার একটা নাম, যেটা ছোট এটার ভিন্ন একটা নাম। মনে রাখবা, যেটা বড় নিউক্লিয়াস এটা জননে অংশ নেয় না, এটা শুধুমাত্র এই নালিকাটা তৈরির কাজেই ব্যবহৃত হয়, তাই একে নালিকা নিউক্লিয়াস বলে। আর পেছনের যে নিউক্লিয়াসটা এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস, কারণ এটা পরবর্তীতে জননে অংশ নিবে। তাহলে আমরা বাকি সাইটোপ্লাজমটা এখানে দেখিয়ে দিই। ওকে, আর এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটা পরবর্তীতে পরিশ্রুতিত হয়ে যে অংশটায় পরিণত হয়, যে পার্টে পরিণত হয়, সেটা আমি এইখানে ড্রয়িং করছি। লাস্ট আমাদের যে স্টেজ সেটা। অ্যাকচুয়ালি এখানে আর কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র যে টিউবটা তোমরা দেখতে পাচ্ছ এই টিউবটা একটু বড় হয়েছে। আর মেজর চেঞ্জ বলতে যেটা হয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে নালিকা নিউক্লিয়াস, তারপরে যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়েছে এবং আবার বিভক্ত হওয়ার কারণে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, যাদেরকে পুং গ্যামেট বলা হয়, পুং গ্যামেট বা শুক্রাণু। তাহলে দেখো, নালিকা নিউক্লিয়াসটা যেমন ছিল সামনে, এটা হচ্ছে একটা ড্রাইভারের মতো বা চালকের মতো, সে সামনেই থাকবে। আর পেছনের জনন নিউক্লিয়াসটা দুইটা ছোট ছোট গ্যামেটে পরিণত হবে, যাদেরকে পুং গ্যামেট বা শুক্রাণু বলা হয়। এরা জননে অংশ নিবে। তাহলে এই অংশটা তোমরা এইভাবে একে শেষ করবে। যেহেতু এই অংশটাই পরাগ রেণু, পরাগ নালিকা এবং পুং গ্যামেটের সমন্বয়ে তৈরি, তাই এই অংশটাকে আমরা পুং গ্যামেটোফাইট বলবো। এবং এই পুরা চিত্রটাই হচ্ছে একটি পুং গ্যামেটোফাইটের উৎপত্তির চিত্র। এবারে আমরা আলোচনা করব স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি মানে হচ্ছে স্ত্রী গ্যামেট তথা ডিম্বাণুর উৎপত্তি। এই উৎপত্তি কতগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দেখানো যায়। এই প্রক্রিয়াটা বুঝতে হলে তোমাকে কতগুলো চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এবারে আমরা আঁকতে যাচ্ছি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ধাপ। তো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ধাপ কয়েকটা হবে, ওয়ান বাই ওয়ান আমরা অ্যারো দিয়ে এগুলো এঁকে যাব। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির প্রথম যে চিত্রটা, সেটা গর্ভাশয়ের ভেতরের কতগুলো কোষের সমন্বয়ে তৈরি। আমরা এই চিত্রটা এইভাবে আঁকতে পারি। তো গর্ভাশয়ের ভেতর থেকে বিশেষ কতগুলো কোষ নেওয়া হলো। এই কোষটার মধ্যে, এই কোষগুলোর মধ্যে একটা কোষ অপেক্ষাকৃত বড় হয়, আশেপাশের কোষগুলোর চেয়ে একটু বেশি পুষ্টি গ্রহণ করে, এবং এইটাকে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা থেকে স্ত্রী রেণু তৈরি হবে। তাহলে এই যে বড় অপেক্ষাকৃত যে কোষটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে মিওসিস প্রক্রিয়া হবে। আর আমরা জানি মিওসিস প্রক্রিয়া হলে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। এবং এই স্ত্রী রেণু মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়, যেহেতু 2n সংখ্যক ক্রোমোজোম সে বহন করে, যেহেতু সে মাতৃ উদ্ভিদ থেকে এসছে, তাই এই স্ত্রী রেণু মাতৃকোষে যখন মিওসিস প্রক্রিয়া হবে তখন চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে বা স্ত্রী রেণু তৈরি হবে। তো এখানে আমরা চারটা হ্যাপ্লয়েড কোষ অঙ্কন করছি। এই চারটা কোষ তৈরি হয়ে গেল এবং তার চারপাশে এইভাবে আমরা কোষের আবরণ দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি এই যে আমি যে ডায়াগ্রামটা এখানে আঁকছি, এই যে এই টিস্যু, এই কোষটা থেকে এই চারটা কোষ এখানে তৈরি হয়েছে। বাকি কোষগুলোর পরিণতি কিন্তু আমি আঁকিনি, শুধুমাত্র এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে এই চারটা স্ত্রী রেণু তৈরি হয়েছে এবং এটাই আমাদের কনসার্ন, তাই এই চারটা কোষ এখানে ড্র করেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে চারটি
স্ত্রীরেণু। ওকে, আর এখানে আমরা লিখতে পারি মায়োসিস। এই চারটা স্ত্রীরেণুর মধ্যে একটা স্ত্রীরেণু টিকে থাকে নিচেরটা, এবং বাকি উপরের তিনটা স্ত্রীরেণু নষ্ট হয়ে যায়। পরবর্তী স্টেজে আমরা দেখাবো নিচের স্ত্রীরেণুটা টিকে আছে এবং উপরের তিনটা স্ত্রীরেণু নষ্ট হয়ে গেছে। ওকে, তো দেখা যায় অনেক ক্ষেত্রে সব উদ্ভিদেই যে এটা হবে তা কিন্তু না। এখানে যে চারটা কোষ আছে, চারটা স্ত্রীরেণু আছে, এই চারটা স্ত্রীরেণুই যদি পরবর্তীতে স্ত্রী গ্যামেটোফাইট তৈরিতে ভূমিকা নেয় তখন তাকে টেট্রাস্পোরিক প্রক্রিয়া বলা হয়। যদি একটা মাত্র স্ত্রীরেণু, যেটা এখন হতে যাচ্ছে, একটা স্ত্রীরেণু জীবিত, তিনটা নষ্ট হয়ে গেছে, একটা স্ত্রীরেণু থেকে যদি স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি লাভ করে তখন তাকে মনস্পোরিক প্রক্রিয়া বলা হয়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শতকরা ৭৫% উদ্ভিদেই এই মনস্পোরিক প্রক্রিয়া, তার মানে একটা মাত্র স্ত্রীরেণু থেকে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, যেটা আমরা দেখাতে যাচ্ছি। অনেক ক্ষেত্রে দুইটা থেকে তৈরি হতে পারে। যখন দুইটা স্ত্রীরেণু থেকে একটি স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হবে তাকে বাইস্পোরিক প্রক্রিয়া বলা হয়। তো আমরা মনস্পোরিকটাই দেখাচ্ছি যেহেতু এটা অধিকাংশ উদ্ভিদে হয়। তাহলে এটা হচ্ছে কর্মক্ষম বা জীবিত। সো দিস ওয়ান কর্মক্ষম স্ত্রীরেণু, আর বাকি তিনটা কিন্তু নষ্ট। এই তিনটা নষ্ট স্ত্রীরেণু। ওকে, তো যেটা বেঁচে আছে কর্মক্ষম, এইটার মধ্যে পরপর 3 বার মাইটোসিস বিভাজন হবে এটার নিউক্লিয়াসের মধ্যে। আর একটা নিউক্লিয়াসে যদি একবার মাইটোসিস হয়, দুইটা নিউক্লিয়াস হচ্ছে, তাহলে ওইটার মধ্যে আরেকবার হলে 4টা হবে। আবার এই 4টার মধ্যে আবার মাইটোসিস হলে, তৃতীয় এবং শেষ যদি মাইটোসিস হয় তখন আমরা দেখব 8টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে দেখা যাক প্রথম মাইটোসিস শেষে কি হয়। দেখো, প্রথম মাইটোসিস শেষে এরকম দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট স্ট্রাকচার তৈরি হয়। পরবর্তীতে এইটার মধ্যে আবার মাইটোসিস হবে, তখন 2টা থেকে 4টা নিউক্লিয়াস হবে। এবং লক্ষ্য রাখতে হবে মেরু কিন্তু এখানে নির্দিষ্ট থাকে, মানে কি এই নিউক্লিয়াসটা যখন ভাগ হয়েছে উপরে একটা উপরের মেরুতে চলে গেছে, নিচেরটা নিচের মেরুতে চলে আসছে। সো উপরের মেরুতে যে নিউক্লিয়াসটা আছে এটার মধ্যে যখন মাইটোসিস হলো তখন উপরেই 2টা নিউক্লিয়াস, আর নিচেরটায় যখন মাইটোসিস হলো 2টা নিউক্লিয়াস, এরা নিচের দিকে। এখন এদের মধ্যে আবার কিন্তু মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হবে, লাস্ট মাইটোসিস। এক্ষেত্রে আবার এদের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখাবো। দেখো, 1টা 2টা 3টা এবং 4টা। আবার নিচের অর্ধাংশে এইভাবে 4টা নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এই হচ্ছে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটি অবস্থা তৈরি হলো। তাহলে এক্ষেত্রে দেখো, একবার মাইটোসিস হয়েছে 2টা, এটার মধ্যে আবার মাইটোসিস হয়েছে 4টা, এটার মধ্যে আবার মাইটোসিস হয়েছে 8 কোষ বিশিষ্ট একটি অবস্থা তৈরি হয়েছে। আমাদের স্ত্রী গ্যামেটোফাইট প্রায় তৈরি হয়ে গেছে। আমরা সর্বশেষ যে ব্যাপারটা দেখব, এই যে 8টার মধ্যে একটু অ্যারেঞ্জমেন্ট হবে। কি অ্যারেঞ্জমেন্ট হবে দেখো, এবং লক্ষ্য রাখতে হবে আস্তে আস্তে এইটার চেয়ে এটা বড় হয়েছে, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, একটু বড় আঁকতে হবে কারণ নিউক্লিয়াসের সংখ্যা বাড়ছে এবং নিউক্লিয়াসগুলো কিন্তু আস্তে আস্তে ম্যাচিউরড হচ্ছে। যেহেতু ম্যাচিউরড হচ্ছে এরা কিন্তু বড় হচ্ছে অপেক্ষাকৃত। এখন কি হয় দেখো, এই 4টার মধ্যে 3টা উপরে চলে যায়, একটা মাঝখানে থেকে যায়। আর যে উপরে 3টা চলে যায় তার মধ্যে একটা আকারে সবচেয়ে বড় হয়ে যায়, আর তার সহকারী 2টা দুই পাশে থাকে। তাহলে টোটাল 4টার বিন্যাস আমি দিলাম। আবার নিচে যে 4টা পাওয়া যাচ্ছে সেই 4টার মধ্যে একটা মাঝখানে থেকে যাবে আর বাকি 3টা নিচে চলে আসবে। এবং ওই যে আস্তে আস্তে বললাম এরা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এখানে সবচেয়ে বড় যে কোষটা এটা হচ্ছে এটা, এবং এটা ডিম্বাণু হিসেবে কাজ করে। তাহলে এইটা হচ্ছে ডিম্বাণু। ব্যাস, তাহলে এটা হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুর সাথে পাশাপাশি যে 2টা কোষ আছে এদেরকে বলা হয় সাহায্যকারী কোষ, এরা প্রজননে সাহায্য করে। আর ডিম্বাণু এবং সাহায্যকারী কোষ মিলে তৈরি হয় একটি এগ যন্ত্র বা এগ অ্যাপারেটাস। যেহেতু ডিম্বাণু হচ্ছে এগ ও বলা হয় ডিম্বাণুকে। আর ডিম্বাণু যন্ত্র যেদিকে আছে তার একেবারে অপোজিটে যে 3টা কোষ থাকে তাদেরকে বলা হয় প্রতিপাদক কোষ।
সো এরা হলো প্রতিপাদক কোষ। আর এই যে মাঝখানে দুইটা নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা নিউক্লিয়াস এদেরকে বলা হয় গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। সো এদের নাম সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তাহলে এই অংশটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। আর স্ত্রী গ্যামেটোফাইট কি? স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে সে অংশ যে অংশটা ডিম্বাণু, সাহায্যকারী কোষ, গৌণ নিউক্লিয়াস এবং প্রতিপাদক কোষ নিয়ে তৈরি, এবং নিষেকে দেখা যাবে সরাসরি এই ডিম্বাণুটাই অংশ নিয়েছে। তাহলে এই চিত্রটাই হচ্ছে একটি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা পরিস্ফুটনের চিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আবারও হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।